ভোট মরশুমে ডেফিনেটলি ভোটের খবরই শিরোনামে থাকার কথা। ষষ্ঠ দফা পেরিয়ে গিয়েছে এবং গতকাল বেশ কিছু টুকরো অশান্তি, গন্ডগোল, মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই এই ষষ্ঠ দফা নির্বাচনের আগে বাংলার মানুষ দেখে নিয়েছে। কিন্তু মাসুমা, যেটা হওয়ার কথা সেটা তো সবসময় হয় না। একেবারেই ভোটের খবরে আমাদের কনসেন্ট্রেশন যখন, ঠিক তখনই নজরটা ঘুরে গেল রেমালের দিকে। কারণ ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে সন্ধে 6টা থেকে 7টার মধ্যে বাংলায় একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে এই ল্যান্ডফলের কিছুটা অংশ অন্তত পড়ার, শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রেমাল, এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গের উপকূলীয় একাধিক অঞ্চল যেগুলো কিন্তু এফেক্টেড হতে পারে। এই মুহূর্তে সমুদ্রের ওপরে ঘূর্ণিঝড়ের অবস্থান, বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণিঝড়ের অবস্থান, এবং 6 থেকে 7 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় এগোচ্ছে। দীঘা থেকে খুব বেশি দূরে আর নয়, এবং যে আশঙ্কাগুলো তৈরি হচ্ছে সেখানে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে একদিকে ঝড় বৃষ্টি, একদিকে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া, এগুলো তো রয়েছে। তার পাশাপাশি এই ঝড় যখন এগোতে থাকবে এবং প্রাথমিকভাবে যদি এটা ধরেও নেওয়া যায় যে বাংলাদেশের ওপরে এর প্রভাব বেশি থাকবে, তাহলেও পাহাড়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা এই অংশগুলো সেগুলো দেখা হচ্ছে। কারণ হড়পাবানের একটা সম্ভাবনার কথা কিন্তু স্বাভাবিকভাবেই থাকছে। একেবারেই দেবারতী, বলা হচ্ছে বাংলাদেশের খেপুপাড়া এবং বাংলার সাগরের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, কিন্তু তার প্রভাব গোটা বাংলায় পড়বে এবং উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হচ্ছে। নবান্ন থেকে গোটা বিষয়টা কন্ট্রোল করা হচ্ছে। এর পাশাপাশি সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বেশ, এই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যের কন্ট্রোল রুমগুলো বিভিন্ন জায়গায় তারা কিভাবে ব্যবস্থা নিচ্ছে। নবান্নের রাত জায়গার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, পুরসভাগুলো তাদের মতো তৎপর। আমরা সেই ছবি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে ভূতত্ত্ববিদ সুজিব কর রয়েছেন। সুজিববাবুকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। সুজিববাবু, আপনার কাছে আসবো। বিভিন্ন প্রশ্ন তো সাধারণ মানুষের থাকবেই, রাজ্যবাসীর থাকবেই। এফেক্টেড কতটা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দক্ষিণবঙ্গ, সেদিকেও নজর থাকবে। কিন্তু তার পাশাপাশি একটু শুরুতে আমাদের নজর রাখতে হচ্ছে পুরসভার দিকে, কারণ তাদের কাছে এই মুহূর্তটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, এটা জানার চেষ্টা করো তোমার কাছে পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে। কলকাতা পুরসভায় একটি কন্ট্রোল রুম যেটা সারা বছরই থাকে, কিন্তু এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় মোকাবিলার ক্ষেত্রে কন্ট্রোল রুমে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবং তোমাকে দেখাচ্ছি সেই ছবি। ইতিমধ্যেই মেয়র পরিষদ তারক সিং তিনি এসে পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছ যারা পুরসভার কর্মীরা রয়েছে এবং পুলিশ অফিসিয়ালস যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। কথা বলে কলকাতার কোথায় এখনো পর্যন্ত সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছে সে বিষয় সম্পর্কে জেনে নিচ্ছেন। তারকটার সঙ্গে একটু কথা বলবো। তারকবাবু, আপনি এসেই দেখলাম পুরসভার অফিসিয়ালসদের বললেন যে অভিযোগগুলো আসছে সেগুলো যেন পার্সোনালি আপনাকেও পাঠানো হয়, তার কারণ আপনি যেন কোঅপারেট করতে পারেন। কিভাবে দেখছেন এই পুরসভা? তো কি ব্যাপার? দেখা দেখির কিছু ব্যাপার নেই, আমাদের এটাকে সুষ্ঠুভাবে কাজটা করতে হবে যাতে মানুষ বিপদে না পড়ে। ফার্স্ট কথা হচ্ছে আজকে 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল হবে। তাহলে আমার অনুরোধ কলকাতার মানুষের কাছে রাত্রে 9টার পরে বাড়ি থেকে না বের হয়ে। তার কারণ হচ্ছে এই ল্যান্ডফল হওয়ার আগে বা পরে ঝড় বৃষ্টি ব্যাপকভাবে হয়, মানুষের প্রাণহানি হতে পারে। আমার অনুরোধ রইল কলকাতাবাসীর কাছে যাতে তারা এই 9টার পরে বাইরে না বেরোয়। আমাদের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পাম্পিং স্টেশন আমাদের চালু থাকছে, প্রত্যেকটা লক গেটে আমাদের লোক থাকছে। আমরা অ্যাডভান্স আজকেই রাত্রিবেলা 9টার সময় প্রত্যেকটা লক গেটে খোলা বন্ধ করতে হয়, সেখানে লোক পোস্টিং করে দেবো। আমি এখান থেকে এখন লক গেটগুলোর দিকে যাব, যে লক গেটগুলোতে লোক থাকার মতন জায়গা আছে, কারণ ওই ঝড়ের মধ্যে লোক আসবে, তারাও তো মারা যেতে পারে, তো সেটা আমরা কোনোভাবেই টলারেট করবো না। অভিযোগ জমা পড়েছে, মানে কি খবর এলো? কোন মানুষ সমস্যার মধ্যে পড়ছেন? লাস্ট এখন কোনো সমস্যা নেই, এখন তো ভয়ই নেই কিছু। তাও আগে থেকে কয়েকজন বলছিলেন গাছের জন্য অনেকটা আশঙ্কায় রয়েছেন কলকাতার মানুষ। আশঙ্কার কোনো কারণ নেই, আমরা ফুললি প্রিপেয়ার্ড আছি। অস্বাভাবিক কিছু যদি হয় নিকাশির কি ব্যবস্থা করা হতে পারে চিন্তা করে, যদি জল জমে। একদমই। ফলে আরো একবার ছবিটা দেখাবো। অনেক ধন্যবাদ আপনাকে তারকবাবু। ইতিমধ্যেই দেখো নিকাশির জন্যই উনি বললেন
নিকাশির জন্যই উনি বললেন যে লক গেটগুলো পরিদর্শনে যাবেন। পরবর্তীকালে আবার কথা বলবো তার সঙ্গে। তোমাকে যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে একদম ওয়েবকাস্টিং, সেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে একদিকে যখন ঝড় অর্থাৎ এই রিমাল কত দূর এগোলো বা ভূমিখণ্ডে আছড়ে পড়তে কত দূরত্বে রয়েছে রিমালের অবস্থান, সেগুলি যেমন মনিটরিং করা হচ্ছে, ঠিক তেমনই এবার তোমাকে একবার কন্ট্রোল রুমের ছবিটা দেখাবো। ইতিমধ্যেই মেয়র পরিষদ তারক সিং তিনি যখন এসে পৌঁছেছেন কর্মীদের সঙ্গে কথা বলছেন, এবং তার ঠিক পিছন দিকেই তোমাকে বলছিলাম যে পুরসভার কর্মীরা যেমন রয়েছে ঠিক তেমনই পুলিশ অফিসিয়ালসদেরও মোতায়েন করা হয়েছে, মানে এই কন্ট্রোল রুমে গোটা বিষয়টি দেখাশোনার জন্য। এবার কলকাতার সব থেকে বড় সমস্যা হচ্ছে একদিকে হচ্ছে এই নালা বা নিকাশি, যেটা কিছু সময় পরে মেয়র পরিষদ নিজে বেরোবেন এই গোটা বিষয়টি দেখার জন্য, এবং দ্বিতীয়ত এই গাছের জন্য সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে বহু সময়। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের 2 জন অফিসিয়ালস রয়েছেন, তারা এই ওয়েবকাস্টিংয়ের যে ছবি বা মনিটরিং করছেন গোটা বিষয়টা, এবং এই 24/7 যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইনের নাম্বারের একবার যারা রয়েছেন মানে অর্থাৎ এই কলকাতা পুরসভার কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু গোটা বিষয়টি মনিটরিং করছেন। একটু কথা বলবো আপনার সঙ্গে। আমি দেখতে পাচ্ছি অনবরত আপনি ফোনে যোগাযোগ রাখছেন, এখনো পর্যন্ত কি কি অভিযোগ এলো, কিভাবে মানুষকে আপনারা হেল্প করছেন, আর হেল্পলাইন নাম্বারটা যদি একটু আমাদের এখানে কর্পোরেশনের যে কোনো সমস্যার বিষয়ে এখানে অভিযোগ করা হয়। পুলিশ, পাবলিক, লালবাজার থানা সবাই অভিযোগ করে, এবং সেখান থেকে আমরা স্টেপ নিয়ে নির্দিষ্ট ডিপার্টমেন্টে জানিয়ে স্টেপ নিই। এখনো অবধি কি কি ধরনের অভিযোগ এলো, মানে কি কি সমস্যা? হ্যাঁ, গাছের কমপ্লেন কিছু এসছে, আর কনজারভেশন কমপ্লেন, রোড ডিপ্রেশনের কমপ্লেন, আর ওয়াটার লকিং বোঝা গিয়েছে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি পুরসভা থেকে, এবং সেখানে যথেষ্ট তৎপরতার সঙ্গে পুরসভার যারা কর্মী রয়েছেন তারা কাজ করছেন, এবং একেবারে সশরীরে হাজির রয়েছেন তারক সিং। একেবারেই তৎপরতার সঙ্গে কাজ করছে, সমস্ত পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে তারা প্রস্তুত, সেই কথাই কিন্তু তারা জানালেন। তবে এই যে ঘূর্ণিঝড় যার আতঙ্কে এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ রয়েছে, কতটা শক্তিশালী হতে পারে, কোন কোন বিষয় ক্ষতিগ্রস্ত হতে পারে, এই গোটা বিষয়টা নিয়ে জানবো। সুজিব কর আমাদের সঙ্গে রয়েছেন। সুজিব বাবু, রেমাল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং আছড়ে পড়তে আর বেশি সময় বাকি নেই, এখন থেকেই কিন্তু আতঙ্কের প্রহর গুনছে সাধারণ মানুষ। কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়, কি বলবেন? দেখুন, আসলে গতকাল থেকে বেশ কিছু অদ্ভুত মিসগাইডিং কথাবার্তা শোনা যাচ্ছে যে খেপুপাড়া থেকে সাগরদ্বীপ, খেপুপাড়া থেকে সাগরদ্বীপের মধ্যে ডিস্টেন্স হচ্ছে প্রায় 450 কিলোমিটার। অলরেডি সাইক্লোনের আউটার ফেরি ল্যান্ডফল মানে করার জন্য টাচ করে ফেলেছে সুন্দরবনকে। এই অবস্থাতে এখনো যদি আমরা বলি যে খেপুপাড়া থেকে সাগরদ্বীপ, তাহলে 500 কিলোমিটারের মধ্যে আমার তো সায়েন্স এত দুর্বল নয় যে আমি লোকেশনটাকে আইডেন্টিফাই করতে পারবো না। বেসিক্যালি সাইক্লোনের সেন্টার কিন্তু হলদিবাড়ি, ঝড়খালির কাছাকাছি। ফলে এই ধরনের স্পেসিফিকেশন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভয়ঙ্কর একটা অসুবিধা হতে পারে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইক্লোন কিন্তু একটা পয়েন্ট নয়, সাইক্লোন হচ্ছে, আপনারা ভালো করে দেখতেও পাচ্ছেন ছবিটা, একটা সার্কেল। এবং আপনারা যদি স্যাটেলাইট ফটোগ্রাফিটা দেখেন তাহলে সার্কেলের আউটার ভেরিটা দেখুন অলরেডি সুন্দরবনকে টাচ করে আছে। এটা যেন এমন একটা যে হঠাৎ করে একটা পয়েন্ট টাচ করে বেরিয়ে চলে যাবে। এই টোটাল যে মাসটা যেটা রোটেট করছে সেটা সারফেসের মধ্যে প্রবেশ করবে, এবং সেখানে প্রবেশের ক্ষেত্রে কিন্তু তার একটা দীর্ঘ সময় লাগবে। এবং সাইক্লোনের মধ্যে অ্যাকচুয়ালি 4টে ফেজ থাকে। একদম আউটার পেরিফেরি যেটা এখন সুন্দরবন অঞ্চলকে টাচ করে আছে, এই জায়গাটা কম্পারেটিভলি দুর্বল। এই জন্য এই সময় যে ঝড়ের গতিবেগ সেটা হচ্ছে 80 থেকে 85 কিলোমিটারের কাছাকাছি। এর থেকে ঠিক 22 কিলোমিটার দূরে ঝড়ের সেকেন্ড পেরিফেরি জোন, এবং এই 22 কিলোমিটার থেকে 180 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ঝড়ের হচ্ছে সবচেয়ে শক্তিশালী এরিয়া। এবং এই অঞ্চলটাতে ভেতরের উষ্ণ বায়ু এবং বাইরের শীতল বায়ুর মধ্যে একটা চূড়ান্ত হিট ট্রানজিশন হয়, এবং সেখানেই কিন্তু ঝড় অনেক বেশি শক্তি অর্জন করতে পারে এবং শক্তিশালী রূপ নেয়। বেসিক্যালি সেই জায়গা টাচ করতে সময় লাগবে ঠিক দুপুর 1:30 থেকে 2টো, অর্থাৎ 1:30 থেকে 2টোর সময় থেকে ঝড়ের প্রাবল্য বাড়তে শুরু করবে, এবং এরপরে আস্তে আস্তে সেন্টার ধীরে ধীরে এগোতে শুরু করবে। এবং মূলত এখন পর্যন্ত যে লোকেশন তাতে কিন্তু ঝড়খালিতে আলটিমেটলি ল্যান্ডফল করে যাবে। এবং যেহেতু রেডিয়াসটা কম্পারেটিভলি অনেকটা বেড়ে গেল সাইক্লোনটা, প্রায় 380 কিলোমিটার, সেই কারণের জন্য এই ল্যান্ডফল প্রসেস কিন্তু
দীর্ঘায়িত হতে থাকবে এবং মোটামুটি ভাবে এক্সপেক্টেড বিকেল 3টে থেকে রাত্রি 12:30 পর্যন্ত, এবং 12:30টার পরে কিন্তু এই সাইক্লোনের সেন্টার পুরোপুরি ভাবে ভূমিভাগের মধ্যে প্রবেশ করে যাবে। কিন্তু ভূমিভাগের মধ্যে সেন্টার প্রবেশ করলেও বুঝতেই পারছেন যে যেহেতু বললাম সার্কেল, সেই জন্য সার্কেলের অপর পার্টটা তখনও জলভাগের মধ্যে থাকবে। ফলে এই সাইক্লোনের ইম্প্যাক্ট কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত প্রায় 8:30-9টা পর্যন্ত একইভাবে দাপিয়ে চলবে সুন্দরবনের অঞ্চলের উপর দিয়ে। এবং সুন্দরবন অঞ্চলের যে সময়টায় মূল আক্রান্ত অবস্থার মধ্যে থাকবে সেটা হচ্ছে মোটামুটি ভাবে বলা যেতে পারে সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 12 ঘন্টা। এবং টোটাল এই ঝড়টা সুন্দরবনের উপরে সাস্টেন করছে প্রায় 22 ঘন্টা, এবং যার অ্যাভারেজ স্পিড হতে পারে 100 থেকে 110। কিন্তু যখন মূল ফেজে উত্তীর্ণ হবে তখন এই সাইক্লোনের গতিবেগ গিয়ে দাঁড়াবে 120 থেকে 125 কিলোমিটার, উইথ গাস্টিং স্পিড 135 কিলোমিটারের কাছাকাছি। এই যে সুজিত বাবু আপনি বলছেন ঝড়টা এতক্ষণ সাস্টেন করবে, অর্থাৎ 22 ঘন্টা সাস্টেন করবে, এই বিষয়ে আরো একটু বিশদে আপনার কাছে জানবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে আমাদের আরো দুই প্রতিনিধি রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি একেবারে প্রান্তিক অংশের মানুষ তারা কতটা আতঙ্কে রয়েছেন। যেটা সুজিত বাবু বলছিলেন যে সুন্দরবন একটা বড় অংশ জুড়ে এফেক্টেড হবে এবং যেটা প্রত্যেকবার এই ধরনের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা দেখি। মফিজুল আমাদের সঙ্গে রয়েছেন, একটু মফিজুলের সঙ্গে কথা বলবো। মফিজুল রয়েছেন দীঘা থেকে এবং তার পাশাপাশি অভিরূপা হাজরা রয়েছেন ডায়মন্ড হারবার থেকে। আমি প্রথমে অভিরূপা হাজরার কাছে একটু যাব। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র হিসেবে যদি দেখি তাহলে সামনের দফায় নির্বাচন রয়েছে, তার আগে এইরকম একটা ঝড়ের প্রাবল্য, দাপট, চ্যালেঞ্জ সামলানো কতটা কঠিন বলে ডায়মন্ড হারবারের মানুষ মনে করছেন, কতটা আতঙ্কে রয়েছেন? এই মুহূর্তে মানুষকে আতঙ্কিত করে রেখেছে। তার থেকে সব থেকে বড় বিষয় আশেপাশে, নদীর আশেপাশে কিছু রাখতে দেওয়া হচ্ছে না, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে তারা সেফলি বিভিন্ন জায়গায় দূরে চলে যান। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে নদীর পাড়, এবং হাওয়ার দাপট এখনই শুরু হয়ে গিয়েছে, প্রায় 12:30টা বাজে। আর কিছুক্ষণ পরেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমার ক্যামেরা পার্সন যেটা দেখাচ্ছে, শুভজিৎ গায়েন, দেখাচ্ছে যে ঝড়ের দাপট, যে হাওয়ার দাপট তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং ডায়মন্ড হারবারে যেটা অন্যতম বিষয় হচ্ছে পর্যটন কিন্তু আজকে রবিবার, পর্যটকরা মাঝে মাঝেই আসেন, আশেপাশে যারা রয়েছেন তারা অনেকেই আসেন। এবং যেহেতু ঝড়ের একটা প্রবণতা রয়েছে তাই পর্যটন শিল্পে বোধহয় কোথাও গিয়ে আঘাত ঘটেছে। কারণ তার কারণ হচ্ছে এখানে ডায়মন্ড হারবারে রবিবার মানেই যে উইকেন্ড কাটাতে মানুষজন আসেন তার অভাব দেখা যাচ্ছে, সেরকম কেউই আসেনি বা সেক্ষেত্রে পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে। আর কিছুদিন পরেই এখানে নির্বাচন রয়েছে, সেটা তুমি ঠিকই বলেছো, লোকসভা নির্বাচন রয়েছে। কিন্তু তার আগে রেনাল কতটা দাপট দেখাবে বা রেনালের ফলে কতটা অসুবিধার মধ্যে পড়তে পারেন সাধারণ মানুষ, সেটা সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা তাদের কাছে না থাকলেও তারা বলছেন যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে, মাইকিং করে আগেই বলে দেওয়া হয়েছে যাতে তারা সেফ থাকেন, এবং সেফ জোন তৈরি করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা সেখানে পৌঁছে যেতে পারেন। এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। এখানে কয়েকজন এসেছেন, এখানকার হয়তো আশেপাশের থেকে এসেছেন, আমি একটু জিজ্ঞাসা করবো। দিদি কোথা থেকে আসছেন? আমরা আসছি বারুইপুর থেকে, গিয়েছিলাম বকখালি থেকে ফিরছি। আর খালির কিরকম পরিস্থিতি? বকখালি ভীষণ মানে সাংঘাতিক, ঝড়টা হচ্ছে না তবে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে ওরা তো সমুদ্রে নামতে দিচ্ছে না, বলছে চলে যান এইরকম। এই জন্য কি এখানে চলেন? হ্যাঁ, এখন বাড়ি ফিরছি, এখানে একটুখানি দেখে যাই। ডায়মন্ড হারবারের পরিস্থিতি কি দেখছেন? খারাপ লাগছে না, মানে নদীর জল তো সাংঘাতিক, আগেও এসছে আমরা, এতটা দেখিনি, আজকে তো মানে সাংঘাতিক অবস্থা লাগছে অবশ্যই। হ্যাঁ, লাঞ্চ করে চলে যাবো জাস্ট আর কি। একেবারে নজর রাখবো এবং তুমিও নজর রাখো। অন্যদিকে একটু ডায়মন্ড হারবারের পাশাপাশি আমরা দীঘার ছবিটা দেখবো, তার কারণ সমুদ্র উপকূলবর্তী জায়গা মানেই বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়, তবে প্রশাসনের তরফ থেকে ঠিক কোন কোন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এই মুহূর্তে জানবো। মফিজুল রয়েছে। মফিজুল, সমুদ্র তীরবর্তী এলাকা এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের আগে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কোন কোন বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এই মুহূর্তে? দেখো, এই ঘূর্ণিঝড়ের প্রভাব দীঘাতেও যে কোনো না কোনোভাবে পড়তে চলেছে, সেটা সেই বার্তা কিন্তু ইতিমধ্যেই আবহাওয়াবিদদের তরফ থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের কাছেও এসছে এবং প্রশাসনের তরফ থেকেও
দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে করা নির্দেশ এসছে যে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য। তা সেই কারণে আজকে থেকেই দীঘার সমুদ্রের পার্শ্ববর্তী যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানগুলো আগামী দুদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যে সমস্ত হোটেলগুলো এখানে রয়েছে সেই সমস্ত হোটেলগুলোকে খালি করে দিতে বলা হয়েছে। যে সমস্ত পর্যটকরা আজকেও দীঘাতে এসেছেন বা যারা আছেন সেই সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে ঘোষণা করে বলে দেওয়া হচ্ছে যে তারা যেন সমুদ্রের পাড় ছেড়ে অতি শীঘ্রই তারা হোটেলে পৌঁছে যায় এবং হোটেলে গিয়ে তারা তাদের রুম খালি করে এবং হোটেল ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে বাড়ি ফেরানোর সমস্ত ব্যবস্থা করে দেবে। এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে এই এলাকায় মাইকিং করে ঘোষণা করা হচ্ছে সেই পরিস্থিতি। এবং একই সঙ্গে হুটার বাজিয়ে পুরো এই সমুদ্র তীরবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন মাঝে মধ্যেই ভিড় করছেন তাদেরকেও এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কোনোভাবেই আজকে থেকে আগামী দুদিন দীঘার কোনো হোটেলে কোনো পর্যটক যাতে না থাকে সেই নিশ্চয়তা দিতে সেই ব্যবসায়ী সমিতির যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তড়িঘড়ি সমস্ত পর্যটকদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা এবং অন্যদিকে সমস্ত দোকানপাট বন্ধ রাখা আগামী দুদিনের জন্য সেই নির্দেশ ইতিমধ্যেই জারি হয়েছে। এবং একই সঙ্গে আগামী দুদিন যাতে নতুন করে কোনো পর্যটকদের উদ্দেশ্যে রুম দেওয়া না হয়। একেবারে মফিজুল, পরিস্থিতির দিকে নজর রাখো এবং সেদিকে অবশ্যই আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ মফিজুল তোমাকে। অন্যদিকে আমাদের প্রতিনিধি অভিরূপা ছিলেন, অভিরূপাকেও অনেক ধন্যবাদ। এই যে ঘূর্ণিঝড় তা ক্রমশ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং তা আছড়ে পড়ার পর কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু বিভিন্ন বিধিনিষেধ ইতিমধ্যে আরোপ করা হচ্ছে। আজকে যে বিষয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে রেমাল, এবং এই রেমালের আমরা নতুন করে এটা বলার অপেক্ষা রাখে না, ওমানের দেওয়া নাম, যার মানে হচ্ছে বালি, অর্থাৎ বালি ঝড় বা বালি দুর্যোগের মুখোমুখি আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে সুদীপবাবু রয়েছেন, কথা বলছিলাম, আবার একবার চলে যাব সুদীপবাবুর কাছে। সুদীপবাবু, আপনি 22 ঘন্টা ঝড়ে সাস্টেন করতে পারার একটা বিষয় বলছেন, এটা প্রথমত জানতে চাবো যে এটা কি নজিরবিহীন নাকি আগে এই ধরনের ঘটনা এই বঙ্গোপসাগরের বুকে বা এই উপকূলীয় ভাগ বা বাংলাদেশের এই উপকূলীয় অঞ্চল দেখেছে? আর দ্বিতীয় কথা হচ্ছে আমফান বা আইলার ক্ষেত্রে হয়তো ঝড়ের প্রাবল্য বেশি ছিল এর থেকে, কিন্তু প্রভাব কোনটার ক্ষেত্রে বেশি সেটা যদি একটু জানান। বিষয়টা হলো আসলে ঝড়টা কিন্তু কম্পারেটিভলি ইম্যাচিওর। তার কারণটা আপনারা জানেন যে ঝড়টা গভীর নিম্নচাপ থেকে আলটিমেটলি সাইক্লোনে কনভার্টেড হয়েছে মাত্র 36 ঘন্টা আগে। ফলে যে কারণের জন্য আলটিমেটলি সাইক্লোনটা যে পরিমাণ এনার্জি নেওয়ার কথা জল থেকে সেই পরিমাণ এনার্জি পিক আপ করতে পারে, কিন্তু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মেঘ, যে কারণের জন্য পুরো সাইক্লোনটার ওয়েটটা অনেকটা বেড়ে গেছে। এবং এই কারণের জন্যই বারবার আমরা বলছি যে অবঘাত শক্তিটা কম্পারেটিভলি বেশি, অর্থাৎ যেটাকে গাস্টিং স্পিড বলা হয়, সেই গাস্টটা বেড়ে যাচ্ছে জলের আঘাতের ফলে। এবং দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেমাল মানে সারফেসকে টাচ করার পরে আপনারা এখনই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন অলরেডি কোস্ট জুড়ে কিন্তু এটা স্প্রেড করতে শুরু করেছে। ফলে আগামী 2 ঘন্টা পরে কিন্তু এটা দেখতে পাবেন একদম এর বিস্তারটা চলে যাচ্ছে একদিকে ওড়িশা এবং আরেকদিকে মায়ানমার। এইটা খুব রেয়ার অকারেন্স, অতীতে এর আগে কিন্তু বঙ্গোপসাগরের সাইক্লোনের এই নেচারটা আমরা দেখিনি। ফলে প্রথমে এই ঝড়টা প্রায় 1700 কিলোমিটার ছড়িয়ে পড়বে, তারপর আস্তে আস্তে এটা স্কুইজ করবে এবং সন্ধে 6টার পরে এটা শুধুমাত্র দেখা যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল রিজিয়ন এবং তারপরে থাকছে বাংলাদেশের কোস্টাল রিজিয়ন। এই দুটো কোস্টাল রিজিয়নকে টাচ করে এটা আস্তে আস্তে এর সেন্টারটাকে ল্যান্ডের মধ্যে পুশ করতে শুরু করবে এবং সেই প্রসেসটা চলবে অ্যাকচুয়ালি 4টে থেকে 7টা পর্যন্ত। এরপর এই সেন্টারটা পুশ করে গেলে তারপর এটা ফার্দার কিন্তু জলভাগ থেকে আবার একটা শক্তিকে অর্জন করবে, যে কারণের জন্য আমরা বলছি 10:30 থেকে 11টা নাগাদ সুন্দরবন অঞ্চলে যে জলোচ্ছ্বাসের সম্ভাবনা সেটা কিন্তু একটা মারাত্মক পর্যায়ে যেতে পারে এবং সেটা 4.5-5 মিটারকে অতিক্রম করে যেতে পারে। এবং দ্বিতীয় যে বিষয়টা, যখনই এটা ল্যান্ডের মধ্যে ঢোকার চেষ্টা করছে তখনই এর সাথে সারফেসের একটা চূড়ান্ত ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে এবং সেই ঘর্ষণের ফলে দ্রুত গতিতে বোথ সাইডের থেকে তাপমাত্রার তারতম্য ঘটতে শুরু করবে এবং সাইক্লোনটা তখন ভূমিভাগের মধ্যে প্রবেশ করতে শুরু করবে, যে কারণের জন্য সাইক্লোনের সেন্টারটা কলকাতার পূর্ব প্রান্তের দিকে দিয়ে পাস করবে। এই কলকাতার পূর্ব প্রান্তের দিকে এসে পৌঁছতে সময় লাগবে প্রায় রাত্রি 3টে।
কিন্তু এই জায়গায় পৌঁছানোর পর অত্যন্ত দ্রুত গতিতে এটা নদিয়া হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে যাবে। ফলে তার মানে এটা নিশ্চিত হচ্ছে যে ল্যান্ডফল অন্তত কিছুটা অংশ এই বাংলায় হচ্ছে। হলদিবাড়ির কথা আপনি বলছেন, ল্যান্ডফলের পুরো অংশটাই বাংলার মধ্যে থাকছে, কিন্তু যেহেতু সাইক্লোনের রেডিয়াসটা বড়, সেই কারণের জন্য বাংলাদেশের উপরে ইম্প্যাক্ট থাকবে এবং পশ্চিমবঙ্গের উপরে ইম্প্যাক্টটাও কম্পারেটিভলি অনেকটা বেশি থাকবে। সুজিতবাবু, খুব সংক্ষেপে একটা বিষয় একটু জানতে চাইবো। অনেকগুলো সূত্র কথা বলছে, আমি জানি না এটার নিশ্চয়তা আপনার কাছ থেকে পেলে ভালো হয়, সেটা হচ্ছে যে হড়পা বানের কোনো সম্ভাবনা তৈরি হতে পারে কিনা, মানে এটার এফেক্ট কি এতটা হতে পারে, কোনো সম্ভাবনা কি থাকছে? বেসিক্যালি দেখুন, সুন্দরবন অঞ্চলে টোটাল রেনফলের পরিমাণ হতে পারে 300 মিলিমিটারের কাছাকাছি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলে, বাকি জায়গাগুলো এবং পূর্ব মেদিনীপুরে 200 থেকে 250 মিলিমিটারের কাছাকাছি। কিন্তু 28 তারিখের পরে এই সাইক্লোন চলে যাচ্ছে একদম দার্জিলিং এবং ভুটান পাহাড়ে, এবং সেখানে গিয়েও কিন্তু একটা তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, যার ফলে আলটিমেটলি ওই অঞ্চলে যদি 1-1.5 ঘন্টার মধ্যে 150 থেকে 200 মিলিমিটার রেনফল হয়ে যায়, তাহলে কিন্তু হড়পাবান না হওয়ার কোনো কারণ নেই। এবং যে কারণের জন্য আমাদের কাছে অনেক বেশি সমস্যার মনে হচ্ছে তিস্তা বেসিন এলাকা, এবং এই তিস্তা বেসিন এলাকাতে কিন্তু অথবা লিটল রঙ্গিত বেসিন এরিয়া, অথবা যেটা হতে পারে মূর্তি বেসিন এরিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে যে কোনো মুহূর্তে হড়পাবানের মতো সিচুয়েশন তৈরি হতে পারে। শেষ প্রশ্ন করব আপনাকে, সেটা হচ্ছে যে এই এখন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে, মানে একদম এই 12:30 ধরুন বেজে গিয়েছে ঘড়ির কাঁটায়, এইখানে দাঁড়িয়ে অবস্থান সেটা যদি আরেকবার একটু আমাদের জানিয়ে দেন। বেসিক্যালি ঝড়ের অন্তত দীঘা থেকে কত দূরে বোঝা গেলে খানিকটা হয়তো ক্লিয়ার হবে। হ্যাঁ, যেটা বলছি আপনাকে, ঝড়ের যেটা সবচেয়ে শক্তিশালী অংশ, অ্যাকচুয়ালি ঝড়টা আপনারা খেয়াল করুন, একটা সার্কেলের সেন্টার একটা আছে, সেন্টারটা এই মুহূর্তে কোস্টাল রিজিয়ন থেকে প্রায় 133 কিলোমিটার দূরে। ঝড়ের যেটা সবচেয়ে এফেক্টিভ জোন, সেটা কিন্তু কোস্ট থেকে মাত্র 43 কিলোমিটার দূরে আছে, যার ফলে এটা কোস্টের কাছে একদম অ্যাপ্রোচ করতেই আসছে বলা যেতে পারে। আগামী 1:30 থেকে 2টোর সময় ঝড়ের প্রাবল্য আস্তে আস্তে বাড়তে বাড়তে 3টের সময় আপনারা খেয়াল করবেন যে ঝড়ের প্রাবল্য অনেকটা বেড়ে গেল, এবং তখনই অ্যাকচুয়ালি ঝড়ের যে প্রকৃতিটা হয়, সারফেসের টেম্পারেচারের সঙ্গে জলের টেম্পারেচারের মধ্যে একটা হিউজ ফ্রিকশন তৈরি হয়। তখনই ঝড়ের গাস্টিং স্পিডও বাড়বে, ঝড়ের প্রকৃতিও বৃদ্ধি পাবে, এবং সমুদ্র উত্তাল হওয়ার প্রবণতা তখনই কিন্তু আমরা দেখতে শুরু করব। অনেক ধন্যবাদ আপনাকে সুজীব বাবু, অনেক ধন্যবাদ। সুজীব কর, আবহাওয়াবিদ, ভূতত্ত্ববিদ আমাদের সঙ্গে ছিলেন। এবং মাসুমা, এটা তো খুব স্পষ্ট হচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি, বুঝতেও পারছি যে একটা চ্যালেঞ্জিং বিষয় থাকবে প্রশাসনের কাছে, কারণ এই যে ঝড় আসছে তার প্রভাব কত সুদূর প্রসারী হবে সেটা আমরা এখনই বুঝতে পারছি না, কিন্তু হয়তো আয়লা বা আমফানের মতো না হলেও এর স্মৃতিও খুব একটা তাড়াতাড়ি ভুলে যাওয়ার মতো নয়। একেবারে নির্বাচনও রয়েছে আসন্ন, দেখা যাক কি হয়। আজকে সময় শেষ, এখানেই শেষ করবো।